অবশেষে বাংলাদেশ ক্রিকেট দল আমেরিকাকে হারালো। আমেরিকাকে হারাতে মানে আমেরিকার অনেক ভালো প্লেয়ারকে বসাতে লাগলো, তারপর কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ করতে লাগলো, তারপর কিন্তু জিতলো। পরিষ্কার কথা বলতে আজকের ম্যাচে যে বাংলাদেশ দল যেরকম খেলেছে ওরকম খেলা এর আগের দুটো ম্যাচে খেলেনি, এর জন্যই বাংলাদেশ জিততে পেরেছে, না হলে জিততে কখনোই পারতো না। মানে বিশেষ করে মুস্তাফিজুর রহমান মানে টি-20 কেরিয়ারে তার সেরা বোলিং ফিগার করেছে এই আমেরিকার বিরুদ্ধে, মানে দারুণ পারফরমেন্স করেছে। প্রথমে ব্যাট করেছিল আমেরিকা একেবারে খুবই বাজে ব্যাটিং করে। আমেরিকা যে খারাপ খেলবে এটা আমরা সকলেই জানতাম, কিন্তু আমেরিকা যেভাবে সিরিজে হারিয়ে দিল বাংলাদেশকে, এটাও তো অনেকেই ভাবতে পারেনি। মানে বাংলাদেশ খুবই বাজে খেলেছিল আগের দুটো ম্যাচে। প্রথমে ব্যাট করে রান করেছিল 104 রান, 105 রান টার্গেট দিয়েছিল বাংলাদেশকে 9 উইকেটে 20 ওভারে। জাহাঙ্গীর করেছিল 20 বলে 18 রান, 2 4 1 6। মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়। অ্যান্ড্রি ঘোষ 15 বলে 27 রান, 5 4 1 6। ভালো ব্যাটিং করছিল বাট আউট হয়ে যায়। সাকিবের বলে NR কুমার 9 বলে 3 রান করে মুস্তাফিজুরের বলে আউট হয়। মিলিন্দ কুমার 20 বলে 7 রান করে রিশাদ হোসেনের বলে আউট হয়। অ্যারন জোন্স 7 বলে 2 রান। মানে যারা কিন্তু যাদের কোনো নিজস্ব কোনো প্লেয়ার নেই, আমেরিকার 2-1টা নিজস্ব প্লেয়ার রয়েছে মানে দেশের, আর সব কোনোটা নিউজিল্যান্ড থেকে, কোনোটা সাউথ আফ্রিকা থেকে, কোনোটা নিউজিল্যান্ড থেকে, কোনোটা ভারত থেকে, মানে সব দল থেকে 20 আনে প্লেয়ার নিয়ে দল তৈরি করে, সেই দল একটা তৈরি করে দিয়েছে। সেই দল দিয়ে বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে, বাট সিরিজ হেরে গেল। কি অবস্থা, লজ্জার ব্যাপার। আর করি অ্যান্ডারসন 18 বলে 18 রান, 1 4 1 6। মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়। তারপর জেসি সিং, নিশাঙ্ক প্যাটেল সব আউট করে দেয়। মুস্তাফিজুর রহমানের বল খেলতেই পারছিল না। মুস্তাফিজুর রহমান এই ম্যাচে যা বল করছিল পুরো রিদেমে চলে এসেছিলো, এই জন্য বাংলাদেশ 10 উইকেটে জিতে নেয় এদের বিপক্ষে। তানজিম হাসান সাকিব 4 ওভারে 32 রান দিয়ে 1 উইকেট, প্রচণ্ড মার খেয়ে যায় না। আর হাসান মাহমুদ আজকে দলে আসে, 3 ওভারে 19 রান দিয়ে কোনো উইকেট পায় না। সাকিব আল হাসান 3 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট নেয়। আগের দিন সাকিব আল হাসান 35 রান খেয়ে গেছিলো, প্রচণ্ড মার খেয়ে গেছিলো। মুস্তাফিজুর রহমান 4 ওভারে 10 রান দিয়ে, মাত্র 10 রান দিয়ে 6-6টা উইকেট নিয়ে নেয় মুস্তাফিজুর রহমান। রিশাদ হোসেন 4 ওভারে 7 রান দিয়ে 1 উইকেট নেয়। রিশাদ হোসেন তো এরকম বল করে সাকিব আল হাসান 4 ওভারে 9 রান দিয়ে বা 8 রান দিয়ে 1 উইকেট নিয়ে নিল, মানে এরকম মানে অবিশ্বাস্য বোলিং। রিশাদের বল খেলতেই পারছিল না, ভালো টার্ন করছিল, মানে মারা তো দূরের কথা, খেলতে ব্যাটেই লাগাতে পারছিল না আমেরিকার ব্যাটসম্যানরা। মাহমুদুল্লাহ 2 ওভার 11 রান দিয়ে কোনো উইকেট পায় না, মানে পরপর উইকেট পড়ে যায়। 46 রানে 2 উইকেট পরপর ওই আমেরিকা। তারপর 56 রানে পরে 60 রানে পরে 60 রানে আবার 5 উইকেট, তারপর 6 উইকেট পরে 92 রানে, 94 রানে 7 উইকেট। মানে একটা পার্টনারশিপ তৈরি হয় না, সে পার্টনারশিপ তৈরি করতে পারি না। পার্টনারশিপ তৈরি করলে আজকে বাংলাদেশ জিতে যেত। আজকেও ওপেন করে সৌম্য সরকার আর তানজিম হাসান তামিম, এই জুটিটাই আমি মনে করি বিশ্বকাপে খেলানো উচিত। কোনো ম্যাচে খেলবে, কোনো ম্যাচে খেলতে পারবে না, কিন্তু এই ম্যাচটাই আমার মানে এই জুটিটাই আমার মনে হচ্ছে ভালো খেলবে। তার কারণ এই জুটিটার মধ্যে ভালো কিছু আছে। হ্যাঁ, একটা দুটো ম্যাচে বাংলাদেশ খারাপ খেলতেই পারে, বাংলাদেশ খারাপ খেলুক না, বড় টিমের বিরুদ্ধে মানে বাংলাদেশ বেশিরভাগ ট্রল হয় কেন, বাংলাদেশ ছোটোখাটো টিমের বিরুদ্ধে হেরে যায়। বড় টিমের বিরুদ্ধে যদি হেরে যায় বা নিউজিল্যান্ডকে বা ইংল্যান্ডকে যদি হারাতে না পারে, তাহলে কিন্তু কোনোভাবে ট্রল হয় না। তার কারণ ওটা কঠিন দল ছিল, বাংলাদেশের জন্য উপযুক্ত ছিল না যে ওই দলের সাথে জেতা। সাউথ আফ্রিকার সাথে জেতা মুশকিল ছিল, কিন্তু শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এই সব টিমের সাথে হারলে লজ্জার বিষয় মানে বাংলাদেশের জন্য। জিম্বাবুয়ের কাছেও বাংলাদেশ হারে, মানে বেশিরভাগই তো ছোটোখাটো টিমের সাথে খেলে, এই জন্য 100টা ম্যাচ হেরে গেছে। 69টা ম্যাচে জিতেছে, 100টা ম্যাচে হেরে গেছে। কি অবস্থা বাংলাদেশ, মানে বাংলাদেশের লজ্জাজনক রেকর্ড। মানে প্রথম দল হিসেবে 100টা ম্যাচ হারলো এই বাংলাদেশ। সব দলের কাছে হেরেছে বাংলাদেশ, সিরিজ হেরেছে, ম্যাচ হেরেছে। তানজিম হাসান তামিম 42 বলে 58 রান করে, 5টা 4 3টে 6, 138 স্ট্রাইক রেটে ব্যাটিং করে। সৌম্য সরকার 28 বলে 43 রান, 4টে 4 2টো 6। সৌম্য সরকার প্রথম দুটো ম্যাচে খেলতে পারে না, পরের একটা ম্যাচে ভালো খেলে, আজকের ম্যাচে। সৌরভ নেত্রাভেলকর 2 ওভারে 25 রান দিয়ে কোনো উইকেট পায়নি। জাসদীপ সিং 2 ওভারে 10 রান দিয়ে কোনো উইকেট পায়নি। মিলিন্দ কুমার 4 ওভারে 25 রান দিয়েছে। মিলিন্দ কুমারের বল খেলতে পারছিল না বাংলাদেশের প্লেয়াররা, বাট ভালো বল করছিল। নীতিশ কুমার 1 ওভারে 11 রান দিয়ে কোনো উইকেট পায় না। আর নিশাঙ্ক প্যাটেল 4 বল করে 6 রান দেয়, 1 থেকে 6 ওভারে 48 রান তোলে। তাও আমি বলবো উইকেট পড়ে না, 6টা 48 ঠিকই আছে, তাও রানটা ঠিক আছে, কিন্তু এই খেলাটা আগের দুটো ম্যাচে কোথায় ছিল। আর 28 তারিখে কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলবে আমেরিকার বিরুদ্ধে।
প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, তারপর কিন্তু জুনের 1 তারিখে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ভারতের বিপক্ষে। তারপরে কিন্তু তাদের টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, মানে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো শুরু হবে, টি-20 ওয়ার্ল্ড কাপে তারপর ম্যাচগুলো খেলবে তারা। এই হলো অবস্থা। আর এটা তো একটু বাংলাদেশের খেলা নিয়ে বললাম, একটু পাকিস্তান এবং ইংল্যান্ডের খেলা নিয়েও বলি। কালকের এই ম্যাচটা দেখলাম, মানে ইংল্যান্ডের শেষ লাস্ট 12 ওভার মতো খেলা দেখলাম, মানে লাস্ট 12 ওভার, প্রথম 8 ওভার দেখতে পারিনি। আর পাকিস্তানের ওই অল্প অল্প দেখেছিলাম, প্রথম দিকে 6-7 ওভার মতো দেখেছিলাম, পরে দেখলাম হেরে গেল, পরে আর দেখা হয়নি খেলা, হাইলাইট দেখলাম। মানে জঘন্য, মানে আইপিএলে 200 রানও কিছু না, 220 রান চেঞ্জ হয়ে যায়, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে 184, 190 এই রান চেস করতে গিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়ে দলের প্লেয়াররা। এই যে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 20 ওভারে 183 রান তোলে 7 উইকেটে, ফিল সল্ট 9 বলে 13 রান, ঠিক আইপিএলে যেখানে শেষ করেছিল সেখান থেকেই যেন শুরু করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিল সল্ট, সে মেরে ব্যাটিং করা। মানে আমি মেরে খেলি, তারপর ওইখানে সঙ্গী ছিল নারিন আইপিএলে, আর এখন নারিন মানে এখন সল্টের সঙ্গী হচ্ছে বাটলার। এই ম্যাচটা না খেলতে দিলেও হতো, এই ম্যাচটা যদি ছোটোখাটো টিমের বিরুদ্ধেও খেলাতো, মানে ওদের যারা ঘরোয়া ক্রিকেটে রয়েছে ইংল্যান্ডের, তাদের দিয়ে খেলালেও কাজে দিত। মূল কথা প্র্যাকটিসের জন্য ডেকেছে জস বাটলার, ফিল সল্ট, এদের প্র্যাকটিস লাগে নাকি? আইপিএলে খেললেই তো হয়ে যেত। উইল জ্যাক্সকে না ফেরত এনেছে, ঠিক আছে, উইল জ্যাক্স অবশ্য লাস্ট 1-2 ম্যাচে খেলতে পারিনি, অনেকটা আগে এসছে। হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, এই প্রথম 4 জন তো আইপিএলই খেলছিল। লাইম লিভিংস্টোন আইপিএল খেলেছে, অনেক প্লেয়ার আইপিএল খেলছিল। হ্যারি ব্রুক আইপিএলে ছিল, বাট চেঞ্জ করা হয়েছিল প্লেয়ারের। সল্ট বলেছি, জস বাটলার 51 বলে 84 রান, 8টা 4, 3টে 6, ক্যাপ্টেন্স ইনিংস খেলেছে পুরো, মানে অধিনায়কত্ব ইনিংস, 164 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে জস দ্য বস। হ্যারিস রাউফের বলে আউট হচ্ছে। হ্যারিস রাউফ এত মার খায় পাকিস্তানের বোলার। উইল জ্যাক্সও ভালো ব্যাটিং করছিল, 23 বলে 37 রান, 4টে 4, 2টো 6, আর হ্যারিস রাউফ আউট করে। হ্যারিস রাউফের বলে আউট হয় দুজনেই। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, উইল জ্যাক্স যে ম্যাচে সেট হয়ে যাবে সে ম্যাচে খুব ভালো ব্যাট করে দেবে, যে ম্যাচে খেলতে পারবে না একেবারে ফ্লপ খাবে, একেবারে মানে ভরসাযোগ্য না, মানে কোনো ম্যাচে খুব ভালো খেলে দেবে, কোনো ম্যাচে আবার খেলতে পারবে না। জনি বেয়ারস্টো 18 বলে 21 রান, 1টা 4, 2টো 6, সাহিল আফ্রিদি আউট করে, আর হ্যারি ব্রুক 2 বলে 1 রান, ইমাদ ওয়াজিম আউট করে। মঈন আলী 7 বলে 4 রান, সাহিল আফ্রিদির বলে আউট হয়। লাইম লিভিংস্টোন কেন মঈন আলীর পরে নামে আমি এটাই বুঝি না। মঈন আলীর আগে নামানো উচিত লাইম লিভিংস্টোনকে। হ্যারি ব্রুককেও তুমি দরকার হলে পরে নামাতে পারো, একটু আগে নামানো উচিত লাইম লিভিংস্টোন। কটা বল খেলে রানটা হবে? এই রানটা 210-15 হয়ে যেত যদি বাটলার থাকতো। আমি তো ভেবেছিলাম বাটলার সেঞ্চুরি না করে দেয়, তা দেখলাম না, সেঞ্চুরি করতে পারেনি। ক্রিস জোরদান 3 বলে 3 রান, শাহিন আফ্রিদি আউট করে, আর জোফরাত 4 বলে 12 রান, 1টা 4, 1টা 6। জোফরাত 4-এর জন্য 183 রান হয়। জোফরাত 4 কয়েক বছর মাঠের বাইরে ছিল, তাও তারপরে সে ভালো খেলে দিয়েছে। শাহিন আফ্রিদি 4 ওভারে 36 রানে 3 উইকেট নেয়। মোহাম্মদ আমির 4 ওভারে 34 রান খায়। ইমাদ ওয়াসিম 4 ওভারে 19 রান খায়, 2 উইকেট নেয়। সদাব খান আজকে মার খেয়ে গেছে, 4 ওভারে 55 রান দিয়ে কোনো উইকেট পায় না। হ্যারিস রাউফ 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট নেয় হ্যারিস রাউফ, এবং ইংল্যান্ড 23 রানে জিতে যায়। মানে আর পার্টনারশিপ বলতে গেলে ইংল্যান্ডের উইল জ্যাক্স আর বাটলারের মধ্যে 42 বলে 71 রানে, ওইটাই ছিল বড় পার্টনারশিপ। আর জনি বেয়ারস্টো আর বাটলারের মধ্যে 29 বলে 48 রানের, ওটাও ছিল বড় পার্টনারশিপ। 1 থেকে 6 ওভারে 53 রান তোলে। মানে এখানে বাংলাদেশ হলে তুলতে পারতো কত, 36, 37, 38, 2-3টে উইকেট পড়ে যেত, আর এদের একটা উইকেট পড়ে বাড়তে 53 রান তোলে। এটাই ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আর এটাই মানে বাংলাদেশ, এটাই হলো তফাৎ এই দলগুলোর সাথে। মানে বাংলাদেশের ওপেনিং জুটি কবে চলবে কোনো ঠিক নাই, মাঝে মাঝে আবার কলাপস করে, এই জন্যই সমস্যা হয়ে যায়। আর যদি আমি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের রিজওয়ান 3 বলে 0, সাইম। আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাবর আজম 3 নম্বরে কেন ব্যাটিং করে, টিম ম্যানেজমেন্ট কেন 3 নম্বরে ব্যাটিং করতে পাঠায়? রিজওয়ান বাবর আজম জুটি টি-20 ক্রিকেটের সেরা, তারপরও সাইম আউবকে কেন ওপেন করে আমি জানি না। এই জন্য ওপেনিং পার্টনারশিপ ঠিক হয় না। রিজওয়ান আর বাবর আজম ওপেন করুক, 3 নম্বরে সাইম আউব চলে আসুক, 4 নম্বরে থাকুক ফাখার জামান। যদি কোনো সেরা প্লেয়ার হয়ে থাকে, ধারাবাহিক প্লেয়ার, এই ফাখার জামান আইসে একটা ছোটোখাটো ক্যামিও খেলে দেয়, একদম দারুণ প্লেয়ার ফাখার জামান। মানে প্লেয়ারটা ভালো ফিল্ডিংও করে, প্লেয়ারটা কোনো প্লেয়ারদের ট্রলও করে না, এবং মানে যখন বৃষ্টি হচ্ছিল যে ত্রিপলগুলো নিয়ে আসছিল, মানে গ্রাউন্ডসম্যানের সাথে কভারগুলো নিয়ে আসছিলো, মানে এটা একটা অনবদ্য দিক। মানে এই ফাখার জামান খেলা ফেলে থুয়ে, মানে খেলা তো বন্ধ হয়ে গেছে, সে ওদের সাথে সাপোর্ট করছিল, ওদের সমর্থন করছিল, ওদের সাহায্য করছিল। সাইম আউ 7 বলে 0, 7 বলে 2,
রিচ টু প্লে আউট করে বাবর আজম 26 বলে 32 4টে 4। মঈন আলী এলবিডব্লিউ আউট হয়। বাবর আজম এত স্লো ব্যাটিং করে মানে কি আর বলবো, ছোটোখাটো টিমের বিরুদ্ধে ভালো মেরে ব্যাটিং করে, বাট চলে না। ফাখার জামান, এই হলো টি-20 ব্যাটিং। 21 বলে 45 রান, 5টা 4 3টে 6, 214 স্ট্রাইক রেটে ব্যাটিং করে ফাখার জামান। লাইম লিভিংস্টোনের বলে আউট হয়। ফাখার জামান যদি থাকতো এই ম্যাচটা জিতিয়ে দিত। আর ফাখার জামানই কিন্তু 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে হেরে গিয়েছিল ওখানে কিন্তু অপ্রতিরোধ্যভাবে খেলে দিয়েছিল এই ফাখার জামানি, মানে অবিশ্বাস্য খেলে দিয়েছিল, সেঞ্চুরি করেছিল, ওই জন্য কিন্তু ভারত হেরে গেছিলো। 340 রান চেস করতে হতো, যেটা প্রায় পারেইনি। 162তে অল আউট হয়ে যায়, হার্দিক পান্ডে একা লড়াই করে। আর শাদাব খান 4 বলে 3 রান করে। আজম খান 10 বলে 11 রান। ইফতিকার আহমেদ 17 বলে 23 রান, 1টা 4 2টো 6। ইমাদ ওয়াসিম 13 বলে 22 রান, 2টো 4 1টা 6 মারে। আর মঈন আলী 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নেয়, ভালো বোলিং করে। এইখানে তো তাও 4 ওভার বোলিং করিয়েছে, বাটলারও 4 ওভার করাতে চায় না, এখানে তাও 4 ওভার বোলিং করিয়েছে, ভালো বল করছিল বলে। রিচ টু প্লে আইপিএলও মার খেলো, এখানেও 3.2 ওভার 41 রান দিয়ে 3 উইকেট নিয়েছে, বাট মার খেয়ে গেছে। জোফরা 4 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট, অবিশ্বাস্য বোলিং। বা আর ক্রিস জোর্দান 4 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট। আদিল রশিদ 3 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট নেয়। লাইম লিভিংস্টোন 1 ওভারে 9 রান দিয়ে 1 উইকেট নেয়। আর কালকে অনেকগুলো খেলা ছিল, বাংলাদেশের সাথে আমেরিকার যেরকম খেলা ছিল, তারপরে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার মধ্যে খেলা ছিল দ্বিতীয় টি-20 ম্যাচ। আর এদিকে ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যেও দ্বিতীয় টি-20 ম্যাচ ছিল, প্রথম টি-20 ম্যাচটা তো হয়নি। আর যদি আমি সাউথ আফ্রিকার কথা বলি, সাউথ আফ্রিকা আবার 16 রানে হেরেছে, প্রথম ম্যাচটাও হেরেছে, দ্বিতীয় ম্যাচটা হারলো 16 রানে। ওয়েস্ট ইন্ডিজ 207 রান করে 7 উইকেটে 20 ওভারে। আর সাউথ আফ্রিকা 191 রান 7 উইকেট 20 ওভারে। তার 1 থেকে 6 ওভারে 85 রান তোলার পরও হেরে গেছে, মানে দরকার ছিল আর 115 রান, 115 আর 7 122 রান দরকার ছিল, সেই 122 রান তারা করতে পারে না 60 বলে, 60 বলে না, তারও বেশি বলে, 160 প্রায় 84 বলে ওটা করতে পারে না, ফালতু। মানে ব্র্যান্ডন কিং আজকের খেলতে পারেনি, আগের দিন খেলেছিল, তাও শুরুটা ভালো করে দিয়েছে। 22 বলে 36, 2টো 4 1টা 6 3টে 6। জনসন চার্লস কিন্তু আবার আউট হয়ে যায়, জনসন চার্লস 9 বলে 7 রান করে আউট হয়ে যায়। এই ব্র্যান্ডন কিং আর জনসন চার্লস এই জুটিটাই কিন্তু হয়তো ওপেন করবে বিশ্বকাপে। আর ব্রেন্ডন কিং ভালোই ক্যাপ্টেন্সি করছিল, আর বিশ্বকাপে তো ক্যাপ্টেন্সি করবে। রমভ্যান পাওয়েল যে আইপিএল খেলতে বিজি, রাসেল চলে আসবে, পুরান চলে আসবে, অনেক প্লেয়ারই, ওয়েস্ট ইন্ডিজের অনেক প্লেয়ার চলে আসবে। কাইল মেয়ার 16 বলে 32 রান, 2টো 4 3টে 6 আউট হয়ে যায়। রোস্টন চেজ ভালো ব্যাটিং করে, 38 বলে 67 রান, 7টা 4 2টো 6 ভালো ব্যাটিং করেছে রোস্টন চেজ। আগের দিন ভালো ব্যাটিং করতে পারেনি, বাট এই ম্যাচে ভালো করেছে। অ্যান্ড্রু ফ্লেকচার 18 বলে 29 রান, 1টা 4 2টো 6। রোমারিও সেবার 13 বলে 26, 1টা 4 3টে 6। মানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা 2টো 3টে করে 6 মেরেছে, মানে 6 একটু যেন বেশি মেরেছে। ফেবিয়ান এল্যাং 1 বলে 0, লুঙ্গিয়েন গিরির বলে আউট হয়েছে। ব্রেটলি আউট করেছে, ব্রেটসলি। আর অ্যাকিল হোসেন 1 বলে 0, লুঙ্গিয়েন গিরির বলে আউট হয়েছে। বলটা বুঝতেই পারিনি, স্লোয়ার বল ছিল, ব্যাটের কানায় লেগে চলে গেছে হাতে। 24 রান এক্সট্রা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তো সাউথ আফ্রিকা যাদের খেলাচ্ছে এরা কিন্তু বিশ্বকাপে খেলবেও না। রিজা হেন্ডিস, ডিকো কেরার রয়েছে, ভ্যান্ডার ডুসে সুযোগই পাবে না। বেশিরভাগই প্লেয়ার সব মানে যারা আইপিএল খেলছে, অনেকে আইপিএল খেলছে, যেমন হেনরি ক্লাসেন, স্টাফস, এরা আইপিএল খেলতে গেছে, ওই জন্য আর এরা সুযোগ পায় না। আইপিএল তো ওদিকে শেষও হয়ে গেল, আজকে শুধু ফাইনাল ম্যাচ রয়েছে। রিজা হেন্ডিক্স 18 বলে 34 রান, 2টো 4 3টে 6। রোস্টন চেজের বলে আউট হয়েছে। ডিকক 17 বলে 41 রান, 4টে 4 4টে 6। অ্যাকিল হোসেন আউট করেছে। রিকলিফটন 17 বলে 19 রান। এই প্লেয়ারটা সাউথ আফ্রিকার টি-20 লিগে কত ভালো ব্যাটিং করলো, বাট এখানে এসে চলছে না। মানে টি-20 লিগগুলো ভালো খেললেই যে দেশের খেলায় ভালো করবে এমন কোনো কথা নেই। ব্রেসলি 16 বলে 12 রান, ভ্যান্ডার ডুসে 22 বলে 30 রান, 2টো 6। এই ওয়েস্ট ইন্ডিজের পিচ এমন, মানে যখন পার্টনারশিপ হয়ে যায় দুটো প্লেয়ারের মধ্যে তখন মনে হয় একটা ব্যাটিং পিচ, পরে আবার পটাপট উইকেট পড়ে যায়, এটাই হলো সমস্যা। মানে আর গুডাকেশ মতি 4 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট নেয়, ভালো বোলিং করে গুডাকেশ মতি। আকিল হোসেন 3 ওভারে 45 রান খেয়ে যায় 1 উইকেটে। আকিল হোসেন মাঝে মাঝে ব্যাটের উইকেট বোলিং করে না, ব্যাটের কানায় বোলিং করে দেয়, তারপর লেগ সাইডে বোলিং করে দেয়, জন্য প্রচণ্ড মার খেয়ে যায়। বাংলাদেশ যায় 10 উইকেটে জিতে, আর 16 রানে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ, আর 28 রানে জিতে যায় পাকিস্তান। এই হলো অবস্থা।
তবে এই সিরিজে হারাতে পারলে বাংলাদেশের ভালো লাগতো, যে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ, সেই কারণেই ট্রল হয়। একটা দুটো ম্যাচে খারাপ খেলতেই পারে, বাট তাই বলে আমেরিকার বিরুদ্ধে খারাপ খেলবে, এই জন্যই তো ট্রলটা হয় বেশি।